Hello, good afternoon, every student. সো এখানে আমরা নেক্সট যে টপিক সম্পর্কে জানবো, আমরা অলমোস্ট রাসায়নিক সমন্বয়ক এবং নিয়ন্ত্রণ বলে হরমোনের যে চ্যাপ্টার্স আছে, কেমিক্যাল মেসেঞ্জার, সেই চ্যাপ্টার শেষের দিকে চলে এসেছি। আর একটা এরপরে আর একটা ভিডিও দিলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট যে পোর্শনটা আমাদের জানতে হবে সেটা খুবই সহজ পোর্শন। সেটা হচ্ছে আমাদের যে গোনাডস আছে, ইন কেস অফ মেল মানে পুরুষদের ক্ষেত্রে গোনাডস মানে হচ্ছে শুক্রাশয়, যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়। ইন কেস অফ ফিমেল মহিলাদের ক্ষেত্রে গোনাডস মানে হচ্ছে ডিম্বাশয়, যেখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। সেগুলোও কিন্তু কয়েকটি হরমোন নিঃসরণ করে। তাহলে আমাদের এই গোনাডস মানে পুরুষদের শুক্রাশয়, যাকে ইংলিশে বলে টেস্টিস, আর স্ত্রীদের ডিম্বাশয়, যাকে বলা হয় ওভারি, এইগুলো থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম এবং তার কাজ পড়তে হবে। তাহলে এই এই যে শুক্রাশয় ও ডিম্বাশয়, এটা কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতনও ফাংশন করে, আবার এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতনও ফাংশন করে। তাই জন্য এরাও কিন্তু মিক্স গ্ল্যান্ড মানে মিশ্র গ্রন্থির মধ্যে পড়বে। তাহলে প্রথমেই আমরা চলে আসি, সেটা হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। তো এই টেস্টিস বা শুক্রাশয় অবস্থান কোথায়? সেটা হচ্ছে আমাদের দেহের, অবশ্যই পুরুষদের, ইনকেস অফ মেলের ক্ষেত্রে স্ক্রোটাম বলে একটা থলি থাকে, যেটা আমাদের দেহের অ্যাবডোমেনের নিচে বাইরের দিকে একটা স্যাক বা থলি অবস্থান করে। সেখানে দুটো টেস্টিস অবস্থান করে, দুটো শুক্রাশয় অবস্থান করে। যখন অ্যাকচুয়ালি ক্লাস 12-এ আসবে, তখন রিপ্রোডাকশন বলেই আর একটা ইউনিট রয়েছে সেপারেট ক্লাস 12-এ। সেখানে 14 মার্কসের কোশ্চেন আসে হিউম্যান রিপ্রোডাকশনের যাবতীয় কিছু সব ইন ডিটেলস আছে, এবং সেখানে ইন ডিটেলস রিপ্রোডাকটিভ অর্গান, তার পার্ট, কী করে ফাংশন করে, কীভাবে ডেভেলপ হয়, সব কিছু পড়ানো হবে। এখানে আপাতত যেটুকু জানার সেটুকু হচ্ছে আমাদের এন্ডোক্রাইন হরমোনগুলো কী কী খরিত হয় গোনাডস থেকে এবং তার ফাংশন কাজ। তাহলে টেস্টিসের অবস্থান বললে তোমরা বলবে যে দেহের স্ক্রোটাম, দেহগহ্বরের বাইরে, কিন্তু ভিতরে নয়। আমাদের অ্যাবডোমেন বা উদরের নিচে যে দেহের বাইরে যে স্যাক বা থলি অবস্থান করে, সেই থলির মধ্যে স্ক্রোটাম বলা হয় অ্যাকচুয়ালি সেই থলিকে। সেই স্ক্রোটামের মধ্যে দুটো টেস্টিস অবস্থান করে। সেই টেস্টিসের ভিতরে থাকা এক প্রকারের কোষ আছে, যার নাম হচ্ছে লেডিকের অন্তর্কোষ বা লেডিক সেল বলা হয়। লেডিক সেল বলা হয়। সেখান থেকে হরমোন নিঃসরণ করে, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে আমাদের পড়তে হবে। এটা একটা হরমোন যেটা নির্গত হয় লেডিক সেল বা লেডিকের অন্তর্কোষ বলা হয় বাংলাতে, যেটা অবস্থান করে টেস্টিসের মধ্যে, ধাত্রে অবস্থান করে। সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয়। তাহলে টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে একটা পুরুষদের এন্ডোক্রাইন হরমোন, যেটা মেলদের ক্ষেত্রে নিঃসৃত হয়। কি কাজ করে বলছে, টেস্টোস্টেরন হরমোনই মেনলি মেলের ক্ষেত্রে সেক্সুয়াল ম্যাক্সিমাম ফাংশনগুলো সব রেগুলেট করে। কি না, একটা পুরুষদের পৌরস্য সুলভ যে বৈশিষ্ট্য, বার্ধক্যের সাথে সাথে, মানে 17 থেকে 18 বা 20 এই ধরনের এজগুলো যখন আসে, বা তার পূর্বেও এভারেজলি বলা হচ্ছে, কারোর ক্ষেত্রে আগেও আসে, কারোর ক্ষেত্রে ডিলেও হয়, যে পুরুষ সুলভ যে বৈশিষ্ট্যগুলো আসে, যেরকম গোপদাড়ির প্রকাশ, যেরকম গলার স্বর মোটা হয়ে যাওয়া, বা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর যে ডেভেলপমেন্ট, সেইগুলো সব রেগুলেট করে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন।
তাহলে প্রধান যে সেক্সুয়াল অর্গান মানে টেস্টিস বা শুক্রাশয় এবং অ্যাক্সেসরিজ যে সমস্ত রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে, যার মধ্যে একাধিক আসবে, সেগুলো ইন ডিটেলস পরে পড়াবো। যেরকম এপিডিডাইমিস আছে, সেমিনাল ভেসিকেল আছে, ইউরেথ্রা আছে, মূত্রজনন নালী আছে, যেমন প্রস্টেট গ্রন্থি আছে, কাউপার্স গ্রন্থি আছে। এগুলো সব রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো টেস্টিসের সাথে যুক্ত থেকে ওকে হেল্প করে ওর ফাংশন হতে। টেস্টিসের প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা। না উৎপন্ন হলে শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারতো না এবং নতুন শিশুর জন্ম হতো না, পৃথিবীতে নতুন চাইল্ড আসতো না। তো প্রধান ও গৌণ যৌনাঙ্গের বিকাশ করতে এই টেস্টোস্টেরন হরমোন সাহায্য করে। তাছাড়া যেগুলো সেক্সুয়াল সিমটম বা গৌণ যৌন লক্ষণ যেগুলো, সেইগুলো বিকাশে সাহায্য করে। যেরকম বললাম, দাড়িগোপের বিকাশ, গলার স্বর পুরু হয়ে যাওয়া। তাছাড়া দেহে মাংসল পেশির বৃদ্ধি ঘটা। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে কিন্তু দেহে পেশির বৃদ্ধি পায়। উল্টো দিকে যদি বলা হয়, আমরা যদি অতিরিক্ত শরীর স্বাস্থ্য চর্চা বা ব্যায়াম করি, তাহলে কিন্তু দেহে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি পায়। তো দেহের মধ্যে প্রোটিন বিপাক বা বিভিন্ন বিপাক ক্রিয়া বৃদ্ধি করতেও টেস্টোস্টেরন হরমোন সাহায্য করে। আর মেলদের ক্ষেত্রে শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু উৎপাদনের যে ক্ষমতা, সেটাও কিন্তু টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রণ করে। টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে গেলে, টেস্টোস্টেরন হরমোন যদি ক্ষরণ কমে যায় লিরিকের অন্তর্কোষ থেকে, তাহলে কিন্তু শুক্রাণু উৎপাদনের ক্ষমতাও হ্রাস পাবে। তাহলে এরকমভাবে পুরুষদের রিপ্রোডাক্টিভ বা সেক্সুয়াল সিমটম এবং অর্গানগুলোর ডেভেলপমেন্ট হতে টেস্টোস্টেরন হরমোনই হচ্ছে প্রধান হরমোন, যেটা হেল্প করে। পরে সেক্সুয়াল হরমোন আরেকটা সম্পর্কে পড়তে হবে, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন। কোথা থেকে খরিত হয়? ইস্ট্রোজেন হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন। খরিত হয় যেখান থেকে, তার নাম হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। ওভারি কিন্তু স্ত্রীদের উদরগহ্বরের ভিতরে অবস্থান করে। যেরকমভাবে বললাম যে টেস্টিস বা শুক্রাশয় হচ্ছে উদরগহ্বরের বাইরে একটা থলিতে অবস্থান করে, স্ক্রোটাম স্যাক, স্ক্রোটাম থলির মধ্যে অবস্থান করে। সেখানে পুরুষদের ক্ষেত্রে কিন্তু, এই স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু ডিম্বাশয়টা দেহের ভিতরে অবস্থান করে। সেখানে ইস্ট্রোজেন হরমোন মেনলি একটা কোষ থেকে নির্গত হয়, তার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। গ্রাফিয়ান ফলিকেল কোষ থেকে, বা পরিণত ডিম্ব থলি বলা হয় একে, পরিণত ডিম্ব থলি, সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। কী কাজ করে এটা? স্ত্রীদের ক্ষেত্রে যে সমস্ত সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে বা অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো আছে এবং যেগুলো যৌন লক্ষণ যেগুলো আছে, সেইগুলো একটা নির্দিষ্ট এজের পরে ডেভেলপ হতে সাহায্য করে। কীরকম? স্ত্রীদের ক্ষেত্রে শরীরে মেদের সঞ্চার ঘটায়, ব্রেস্ট বা স্তনগ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করে, মেনস্ট্রুয়াল সাইকেলকে ইস্ট্রোজেন হরমোনই রেগুলেট করে। ইস্ট্রোজেনের সাথে সাথে আরেকটা হরমোনের নাম আমরা সবাই খুবই কমনলি শুনে থাকি, সেটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন সেটাও কিন্তু খরিত হয় ওভারির, কিন্তু ওভারির অন্য একটা কোষ থেকে, তার নাম হচ্ছে কর্পাস লিউটিয়াম, বা যাকে প্রীতগ্রন্থি বলা হয় বাংলাতে। প্রীতগ্রন্থি, গ্রাফিয়ান ফলিকে বললাম পরিণত ডিম্বথলি, এটা পরিণত ডিম্বথলি, এটা প্রীতগ্রন্থি। তো প্রীতগ্রন্থি থেকে বা কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন নিঃসৃত হয়, গ্রাফিয়ান ফলিকেল থেকে ইস্ট্রোজেন নিঃসৃত হয়। এটা ইন ডিটেলস ক্লাস 12-এ খুবই ডিটেলসে পড়াবো, যেখানে কীভাবে গ্রাফিয়ান ফলিকেল থেকে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে
কর্পাস লিউটিয়ামে পরিবর্তিত হয় মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সাথে। মেনস্ট্রুয়াল সাইকেল কি? রজচক্র বলা হয়। মানে ইন কেস অফ হিউম্যান মান্থলি ফিমেলদের ক্ষেত্রে একটা সাইকেল দেহের মধ্যে চলে, যে সাইকেলের ফলে একটা করে ডিম্বাণু ডেভেলপ হয় এবং 28 ডেজ পরে গিয়ে ডিম্বাণু নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে আরেকটা ডিম্বাণু তৈরি হয়। এবং তার সাথে সাথে ওরা প্রত্যেক সাইকেলে ইউটেরাসকে প্রিপেয়ার করে। কী জন্য প্রিপেয়ার করবে? যাতে যদি মহিলা বিবাহিত হয় তাহলে ওই ডিম্বাণু ফার্টিলাইজেশন হয়ে যাতে চাইল্ড ধারণ করার ক্ষমতা ডেভেলপ হয় শরীরে, যাতে ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে এমব্রায়ো তৈরি হলে সেটা ইউটেরাসের ভেতরেই আস্তে আস্তে 9 মাস 10 দিন ধরে বড় হয়ে চাইল্ড তৈরি হয়। তো তার জন্যে প্রত্যেক মাসে ইউটেরাসকে প্রিপেয়ার করতে হয়, মানে জরায়ুকে সন্তান ধারণের সক্ষমতা অর্জন করতে হয়। 1 মাস পরে গিয়ে সেটা আবার নষ্ট হয়ে যায়, তারপরে আবার নতুন করে তৈরি হয়। এরকমভাবে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট হয় প্রত্যেক মান্থে। সেই মেনস্ট্রুয়াল সাইকেল কীভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় আর অ্যাকচুয়ালি কোন কোন ডেজে 28 ডেজের মধ্যে কোন ডেজের মধ্যে অ্যাকচুয়ালি প্রিপেয়ার হয় আবার নষ্ট হতে শুরু করে, সেগুলো ইন ডিটেলস ক্লাস 12 আছে, সেগুলো ইন ডিটেলস সেখানেই পড়ানো হবে। এখানে শুধুমাত্র আমাদেরকে এটুকু জানতে হবে যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হরমোনই কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করে। মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে মেনলি দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে জরায়ুর পরিবর্তন মানে ইউটেরাসের পরিবর্তন, আর একটা হচ্ছে ওভারির পরিবর্তন, ডিম্বাশয়ের পরিবর্তন। তো এই দুটো পরিবর্তন কীভাবে দুটো হরমোন একসঙ্গে নিয়ন্ত্রণ করে সেটা সেখানে পড়বো। খালি আমরা এখানে একটু জেনে রাখবো যে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্রকে মহিলাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, দুটো হরমোনেরই কাজ। সেখানে ডিম্বাশয়ের পরিবর্তন ঘটে, জরায়ুরও পরিবর্তন ঘটে। দেহের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হরমোনই মহিলাদের যৌন লক্ষণ প্রকাশ পেতে সাহায্য করে, স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তো এরকমভাবে আমরা এই যে তিনটে হরমোন মেনলি গোনাড থেকে নিঃসৃত হয়, টেস্টোস্টেরন যেটা মেলদের শুক্রাশয় থেকে নিঃসৃত হয়, ইস্ট্রোজেন যেটা ওভারির গ্রাফিয়ান ফলিকেল বা পরিণত ডিম্বথলি থেকে নিঃসৃত হয়, প্রোজেস্টেরন যেটা প্রীতগ্রন্থি থেকে নিঃসৃত হয়, সেইগুলো কোথা থেকে নিঃসৃত মানে নিঃসৃত স্থান, উৎসের নাম আর কাজগুলো পড়তে হবে এখান থেকে। এরপর যেটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্লাসেন্টা। প্রথমেই বলি এই প্লাসেন্টা জিনিসটা কি, যাকে বাংলাতে বলা হয় অমরা। প্লাসেন্টা জিনিসটা হচ্ছে আমরা এর আগের দিনই বলেছি যে যদি মহিলা বিবাহিত হয় এবং তার দেহে যদি স্পার্মের সঞ্চার ঘটে তাহলে স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করে। কোথায় না, ডিম্বাশয়ের বাইরে ডিম্বনালীর অ্যাম্পুলা বলে একটা জায়গাতে ফার্টিলাইজেশন ঘটে, মানে সেখানে ওভাম আর স্পার্ম দুটো মিক্সিং হয়ে যায়, গিয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হয় এমব্রায়ো বা জাইগোট তৈরি করে। সেই জাইগোট যদি আমরা একটু ছবি এঁকেই দেখানোর চেষ্টা করি, ধরো এই একটা ওভারি স্ত্রীদের দুটো থাকে, ওভারি থেকে এরকম একটা নালী, দুটো ওভারি থেকে এরকম একটা নালী ভিতর দিকে আসতে থাকে, আসার পরে যে জায়গায় এসে কানেক্টেড হয় এটাকে কি বলে, ওভারি। এটাকে বলা হয় ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব বলা হয় ইংলিশে, আমি বাংলাতেই লিখলাম ডিম্বনালী। এগুলো ক্লাস 12 অ্যাকচুয়ালি খুবই ডিটেলস তোমাদেরকে সব পড়ানো হবে এবং সেখানে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তারপরে যে জায়গায় এসে ডিম্বনালী দুটো ফিক্স করে সেই জায়গাটার নাম হচ্ছে ইউটেরাস বা যাকে বাংলাতে বলে জরায়ু। এবার আমি বললাম যে প্রত্যেক 28 ডেজের একটা সাইকেল স্ত্রী দেহের মধ্যে চলে যখন তারা পিউবার্টি অ্যাটেন্ড করে, মানে অ্যাডাল্ট যখন হয় 12 থেকে 13 ইয়ার্স এজের
পরে গিয়ে হয়। সেখানে কি হয়, ইউটেরাসের ওয়াল প্রত্যেক মাসে এরকম থিকনেস হয়, মোটা হয়। ইউটেরাসের ওয়াল এরকমভাবে পুরু হয়। এন্ডোমেট্রিয়াম মানে ইউটেরাসের ভিতরের স্তরকে এন্ডোমেট্রিয়াম বলে, মধ্যখানটাকে মায়োমেট্রিয়াম বলে, বাইরেরটাকে এপিমেট্রিয়াম বলে। তো এন্ডোমেট্রিয়াম থিকনেস বেড়ে যায়, মানে পুরুত্ব বেড়ে যায়। কেন বেড়ে যায় না, যদি এখানে ডিম্বাণু ফার্টিলাইজ হয়, সেই ডিম্বাণু এখান থেকে এসে এর উপরে গিয়ে ডিম্বাণু ফার্টিলাইজ হলে তবেই কি এর উপরে বসবে, তখন আর ডিম্বাণু থাকে না, তখন একে জাইগোট বলা হয়। যদি স্পার্ম এখান থেকে ফার্টিলাইজ করে, স্পার্ম কোথা দিয়ে আসবে না, এই জরায়ু থেকে এখান থেকে দেহের বাইরে ওপেন হয় থ্রু ভেজাইনাল ওপেনিং। তো এখান থেকে স্পার্ম গিয়ে যখন ডিম্বাণুকে ফার্টিলাইজ করবে, তখন সেই ডিম্বাণু ব্যাক করে, ডিম্বাণু কোথা থেকে উৎপন্ন হয় না, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়ে ডিম্বনালী দিয়ে আস্তে আস্তে এদিকে আসতে থাকে। তো ডিম্বাণু এসে যখন জরায়ুর উপরে বসে, তাকে বলা হয় রোপণ বা ইমপ্লান্টেশন বলা হয় ইংলিশে। তো আমি ধরে নিচ্ছি বিবাহিত মহিলা এবং ইমপ্লান্টেশন হয়েছে, মানে জরায়ু এন্ডোমেট্রিয়ামের ওপরে এসে রোপিত হয়েছে। হলে তখন কি হবে, এই জরায়ুকে কভার করে একটা পর্দা তৈরি হবে, যে পর্দাটায় মাতৃদেহের সঙ্গে ইন্টিমেটলি কানেক্টেড থাকবে এবং যার ভিতরে আস্তে আস্তে চাইল্ডটা ডেভেলপ হতে শুরু করবে এবং তার সাথে সাথে এটা বাড়বে। যত যত চাইল্ডের বয়স বেশি হবে মাতৃদেহে থাকাকালীন, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে, আমরা সবাই জানি যে 10 মাস পর্যন্ত থাকে, তারপরে গিয়ে চাইল্ড পাস্চুরাইজেশন ঘটে, মানে প্রসব ঘটে। তো ইউটেরাসের মধ্যে যখন চাইল্ড বড় হয়, সেটা কিন্তু একটা পর্দার মধ্যে বড় হয়, এরকম নয় যে খোলা জরায়ুতে বড় হয়। জরায়ুর মধ্যে একটা স্পেশাল টাইপের পর্দা তৈরি হবে, সেইটা মাতৃদেহে কানেক্টেড থাকবে, তার ভিতরে অ্যাকচুয়ালি চাইল্ডটা আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে, মানে পূর্ণাঙ্গ মানুষরূপে এরকম ডেভেলপ হতে শুরু করবে। যে পর্দার ভিতরে চাইল্ডটা বড় হয়, সেই পর্দাটাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা, যেটা মাদারের সঙ্গে চাইল্ডের কানেকশন মেনটেন করে, কারণ ওই পর্দার ভিতরেই চাইল্ডটা বড় হয়, আর ওই পর্দাটা মাতৃদেহের সঙ্গে কানেক্টেড থাকে। এরকমভাবে যে থলির ভিতরে চাইল্ড বড় হয়, সেটা কি বলে হচ্ছে প্লাসেন্টা। কেবলমাত্র যে মানুষের থাকে এরকম নয়, সমস্ত স্তন্যপায়ীদের এই প্লাসেন্টা থাকে। কুকুর, বিড়াল, হাতি, ছাগল, গরু, ভেড়া সব স্তন্যপায়ীদের প্লাসেন্টা থাকে, যার ভিতরে শিশু মাতৃদেহে থাকাকালীন বড় হয়। শিশু প্রসব করার পরে, আমরা সবাই জানি গরুর ক্ষেত্রে আমরা দেখে থাকি, শিশু প্রসব করার পরে মানে বাছুর হয়ে যাওয়ার পরে তারও 4-5 ঘন্টা বা 6-7 ঘন্টা পরে গিয়ে ওই প্লাসেন্টাটা দেহের বাইরে চলে আসে। ইন কেস অফ মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, শিশু জন্ম নেওয়ার পরে মাতৃদেহ থেকে প্লাসেন্টা দেহের বাইরে পরে নির্গত হয়, মানে পুরো থলিটা বাইরে চলে আসে। এবার এই প্লাসেন্টা তাহলে কি এতক্ষণ ধরে বললাম, এই প্লাসেন্টা থেকে কিছু হরমোন খরিত হয়, যেগুলো যখন শিশু মায়ের দেহে বড় হয় তখনই একমাত্র দেহে প্লাসেন্টা থাকে। তাহলে ওই হরমোনগুলো তখনই পাওয়া যাবে যখন দেহের কোনো মাতৃদেহের মধ্যে গর্ভের সঞ্চার ঘটেছে এবং শিশু বড় হচ্ছে, তখনই হচ্ছে প্লাসেন্টা তৈরি হবে, এবং প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনগুলো মায়ের দেহে তখন পাওয়া যাবে, ব্লাডে পাওয়া যাবে, অন্য সময় কিন্তু পাওয়া যাবে না। প্লাসেন্টা থেকে খরিত হয় হরমোনগুলোর নাম হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন আমরা এর আগে বলেছি যে ডিম্বাশয়ের অবস্থিত ডিম্বথলি বা কর্পাস লিউটিয়াম বা প্রীতগ্রন্থি থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন সেখান থেকেও খরিত হয়, আবার প্লাসেন্টা থেকেও খরিত হয়। ফলে এই হরমোনগুলো কিন্তু প্লাসেন্টা দেহের মধ্যে না থাকলেও কিন্তু এই হরমোনগুলো পাওয়া যাবে, কারণ এটা তো অন্য জায়গা থেকেও খরিত হয়, আবার প্লাসেন্টা থেকেও এই হরমোন খরিত হয়। 3 নম্বর হরমোন আছে HCG, হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন হরমোন। 4 নম্বর আছে HCS, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন হরমোন। 5 নম্বর হচ্ছে রিল্যাক্সিং বলে একটা হরমোন খরিত হয়। তো এছাড়া রিনিন হরমোন খরিত হয়, রিনিন হরমোন খরিত হয়। তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেটা খরিত হয় সেটা ডিম্বাশয় থেকেও খরিত হয়, আবার প্লাসেন্টা থেকেও খরিত হয়। হওয়ার যথেষ্ট কারণ আছে।
যখন শিশু মায়ের দেহে চলে আসে, মানে গর্ভের সঞ্চার যখন ঘটে, তখন অ্যাকচুয়ালি মায়ের দেহে আর গ্রাফিয়ান ফলিকেল বলে কোনো পদার্থ থাকে না, তখন কর্পাস লিউটিয়াম থাকে। এবং কর্পাস লিউটিয়াম কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী 28 ডেজের পরে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার কথা। এটা ক্লাস 12 আরও ডিটেলস তোমরা ভালো বুঝতে পারবে যখন এটা ক্লিয়ারলি পড়াবো, কিন্তু এখানে এত কিছু নেই। তাও বোঝার স্বার্থে আমি যতটুকু না বললে নয় ততটুকুই বলছি। যখন কর্পাস লিউটিয়াম নিয়ম অনুযায়ী নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এই প্লাসেন্টা তৈরি হলে তার থেকে নিঃসৃত হরমোন অ্যাকচুয়ালি কর্পাস লিউটিয়ামকে বাঁচিয়ে রাখবে, আর নষ্ট হবে না। একবার গর্ভের সঞ্চার ঘটলে ওটা কিন্তু ওই 8-9 মাস ধরে কর্পাস লিউটিয়ামকে অ্যাক্টিভ রেখে দেবে, নষ্ট হতে দেবে না। তার ফলে কী হবে, কর্পাস লিউটিয়াম তখন নিয়ম অনুযায়ী সে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এর আগেই আমি বলেছি ওভারি পড়াতে গিয়ে, যেখানে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয় কোথা থেকে বলে আমি বলেছিলাম যে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে ক্ষরিত হয়। যখন কিন্তু গর্ভের সঞ্চার ঘটে, এটা কিন্তু ক্লিয়ারলি মাথায় তোমাদের রাখতে হবে, গর্ভের সঞ্চার ঘটলে বা প্রেগন্যান্সি আসলে তখন কিন্তু এই কর্পাস লিউটিয়ামই, যেটা প্রোজেস্টেরন হরমোন করে, সেটা কিন্তু ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করারও ক্ষমতা ডেভেলপ করে যায়। ইস্ট্রোজেন হরমোনও তখন ক্ষরণ করে। তাহলে কর্পাস লিউটিয়াম যেটা নিয়ম অনুযায়ী সাধারণত প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে, কিন্তু গর্ভের সঞ্চার ঘটলে কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন হরমোনও ক্ষরিত হয়। দুটি সমানভাবে তখন ক্ষরিত হয়, কারণ গর্ভকালীন অবস্থায় পরিণত নিম্নতলী থাকে না, গ্রাফিয়ান ফলিকেল থাকে না, তাই কর্পাস লিউটিয়ামকে তখন দুটোই হরমোন ক্ষরিত করতে হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন অ্যাকচুয়ালি চাইল্ডের ডেভেলপমেন্টে, মাদারের শারীরবৃত্তীয় সেই সময়ের ফাংশন, যে সময় প্রেগনেন্সি থাকে, তখন বিভিন্নভাবে এই শারীরবৃত্তীয় ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া হচ্ছে এইচসিজি হরমোন, যেটা হিউম্যান কোরিওনিক গনোট্রপিন হরমোন, এইটা কেবলমাত্র প্রেগনেন্সি আসলে তবেই মাতৃদেহে পাওয়া যাবে, কারণ এটা উৎপন্ন হয় কেবলমাত্র প্লাসেন্টা থেকেই তৈরি হয়। এই প্লাসেন্টা থেকেই এইচসিজি তৈরি হয়, আর কোথা থেকে তৈরি হয় না। তো এই প্লাসেন্টা থেকে এইচসিজি তৈরি হওয়ার কারণে, প্লাসেন্টা দেহের মধ্যে তৈরি হলে তবেই মাতৃদেহে এইচসিজি পাওয়া যাবে, অন্য সময় পাওয়া যায় না। তো এর কারণে এই এইচসিজি হরমোনের উপস্থিতি অ্যাকচুয়ালি ব্লাডে বা মূত্রে পাওয়া যায়। এইচসিজি হরমোনের উপস্থিতি অ্যাকচুয়ালি যে কোনো স্ত্রী দেহে গর্ভের সঞ্চার ঘটেছে কিনা সেটা নির্দেশ করে। ফলে আমরা যে বাজার থেকে যে পেগা কিট বা পেগা নিউজ পাওয়া যায়, পেগা নিউজ বা পেগা কিট পাওয়া যায়, সেগুলো কিছুই না, সেগুলো এইচসিজি হরমোনের অ্যান্টিজেন দিয়ে ট্যাগ করা থাকে ওই পেপার বা কাগজটা, যেটা আমরা বাজার থেকে কিনে আনি। সেটাতে ব্লাড বা ইউরিন দিয়ে যদি ওই কাগজের ওপরে এরকম ব্যান্ড আসে, তাহলে সেটা এইচসিজি হরমোনের উপস্থিতিকে ডিনোট করে। এইচসিজি হরমোন দেহে উপস্থিত আছে মানেই গর্ভের সঞ্চার ঘটেছে বলে 90% ধরে নেওয়া হয়। এরকমভাবে প্রেগন্যান্সি টেস্ট করতে এইচসিজি হরমোনের উপস্থিতি চেক করা হয়। এইচসিজি হরমোনের কাজ হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে কর্পাস লিউটিয়াম গর্ভ সঞ্চার ঘটার পরে বা গর্ভকালীন অবস্থায় বা প্রেগন্যান্সি পিরিয়ডে কর্পাস লিউটিয়াম দুটো হরমোনই সিক্রেট করার ক্ষমতা অর্জন করে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। সেই ক্ষমতা অর্জন করে সেটা কিন্তু এই এইচসিজি হরমোনের প্রভাবেই করে। এইচসিজি হরমোন কর্পাস লিউটিয়ামকে প্রেগন্যান্সি অবস্থায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো হরমোন ক্ষরণ করতেই হেল্প করে। মানে মেনলি কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন হরমোন তো ক্ষরণ করেই নিজে, কিন্তু ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করার ক্ষমতাটা কিন্তু এইচসিজি হরমোন ওকে প্রদান করে। এইচসিএস হরমোন বা হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিং হরমোন, এটা মেনলি বিভিন্ন কলা ও প্রোটিন গঠনে সাহায্য করে। দেহের ভ্রূণের যে শক্তি দরকার, এটিপি দরকার, সেইগুলো ডেভেলপ করতে সাহায্য করে হচ্ছে, সেইগুলো প্রচুর পরিমাণে তৈরি করতে সাহায্য করে হচ্ছে, মানে ইউটেরাসের ভেতরে যে চাইল্ড ডেভেলপ হয়, সেই চাইল্ডের ভেতরে এটিপি বা গ্লুকোজের সাপ্লাই এইচসিএস হরমোন করে। রিল্যাক্সিন হরমোন হচ্ছে যখন প্রসবকালীন সময় আসে, মানে যখন 10 মাস কভার হয়ে যায়, যখন চাইল্ড ডেভেলপমেন্ট পুরোপুরি হয়ে যায়, তখন সেই ডেভেলপমেন্ট হওয়ার পরে চাইল্ডের অ্যাকচুয়ালি প্রসবের সময় আসে, মানে চাইল্ড নির্গমনের সময় আসে। তো সেই পাস্চুরাইজেশনের সময়ে এই পেলভিক মাসেল
মানে ইউটেরাসের নিচের দিক দিয়ে যেখান থেকে চাইল্ড ডেলিভারি হবে সেই পেলভিক মাসেলকে রিল্যাক্সে হতে সাহায্য করে। মানে রিল্যাক্সেশন না হলে পেলভিক মাসেল চাইল্ড ওই সংকীর্ণ পথ দিয়ে বেরোতে পারবে না। তো এটা যখন চাইল্ড ডেলিভারির সময় বা প্রসবকালীন সময়ে পেলভিক মাসেলকে রিল্যাক্স করতে সাহায্য করে হচ্ছে রিল্যাক্সিন হরমোন। মানে জরায়ু কণ্ঠের প্রসারতা বৃদ্ধি করে। এরকমভাবে এই প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনগুলোর তোমাদের নাম এবং কাজ পড়তে হবে।